আজকের আলোচ্য বিষয় ভাষাতত্ত্বের শব্দার্থ পরিবর্তনের ধারা বা পদার্থ পরিবর্তনের ধারা। সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি অনার্স C4। প্রশ্নটা আবার বলছি, আজকের আলোচ্য বিষয় শব্দার্থ পরিবর্তনের ধারা বা পদার্থ পরিবর্তনের ধারা। শব্দের অর্থ পরিবর্তনের মোটামুটি তিনটি ধারা দেখা যায়: অর্থ প্রসার, অর্থ সংকোচ, অর্থ সংক্রম। এছাড়াও অর্থোন্নতি ও অর্থাবনতি এ দুটি ধারাও দেখা যায়। আবার বলছি, শব্দের অর্থ পরিবর্তনের মোটামুটি তিনটি ধারা দেখা যায়। শব্দের এই অর্থ পরিবর্তনের তিনটি ধারা হলো অর্থ প্রসার, অর্থ সংকোচ, অর্থ সংক্রম। এছাড়াও অর্থোন্নতি ও অর্থাবনতি এ দুটি ধারাও দেখা যায়। প্রথমেই আসছি অর্থ প্রসারের আলোচনায়। শব্দের যে অর্থ পূর্বে ছিল, অর্থাৎ শব্দটির দ্বারা যে বস্তু, ভাব প্রভৃতি বোঝাতো, যদি দেখা যায় তার চেয়ে অন্য অনেক বস্তু বোঝাচ্ছে, তবে বলতে হবে শব্দের অর্থ প্রসার ঘটেছে। আবার বলছি সংজ্ঞাটি: শব্দের যে অর্থ পূর্বে ছিল, অর্থাৎ শব্দটির দ্বারা যে বস্তু, ভাব প্রভৃতি বোঝাতো, যদি দেখা যায় তার চেয়ে অন্য অনেক বস্তু বোঝাচ্ছে, তবে বলতে হবে শব্দের অর্থ প্রসার ঘটেছে। যেমন উদাহরণ হিসেবে আমরা কালি শব্দটির উল্লেখ করতে পারি। কালি শব্দ প্রথমত কালো রঙেরই ছিল, কিন্তু আজকাল লাল, নীল, সবুজ প্রভৃতি নানা রঙের তরল বস্তুকে বোঝায়। আগে লেখার জন্য ব্যবহৃত হতো কালি, কিন্তু আজকাল জুতার উপর যে রং লাগানো হয় তাও কালি, এবং তাও বহু রঙের হয়ে থাকে। এইসব ক্ষেত্রে শব্দটির যে শব্দার্থ বৃত্ত ছিল, তার ক্রমপ্রসার ঘটেছে। কালি লেখার জন্য কালো যুক্ত, লেখার জন্য নীল, সবুজ, লাল প্রভৃতি রং যুক্ত, জুতার লাগাবার জন্য লাল, নীল, সবুজ প্রভৃতি রং। এটা আমরা উল্লেখ করতে পারি। শরৎ শব্দটি, শরৎ মূলত বোঝাতো শীতকাল, কিন্তু এই কাল এতই প্রাধান্য লাভ করেছিল যে বৎসর অর্থে প্রতিনিধি রূপে ব্যবহার করা হতো। প্রাচীন পারস্য ভাষায়ও এর স্বজাত শব্দ থর্দ, থর্দ বৎসর বোঝাতো, যা থেকে বাংলা সাল শব্দের ওই অর্থে ব্যবহার হয়। বৎসর অর্থে সংস্কৃত বর্ষ, বৎসর অর্থে সংস্কৃত বর্ষ শব্দের ব্যবহারেও বর্ষাকালের প্রাধান্য দেওয়া হয়েছিল। বাংলা গাং শব্দ এসেছে গঙ্গা থেকে, কিন্তু এর অর্থ গঙ্গা নয়, যে কোনো নদী। এইভাবে অর্থ প্রসার ঘটেছে। বাংলায় একটি মিষ্টান্নের নাম দেয়া হয়েছিল লেডি কেনি। লেডি ক্যানিংয়ের পরিবর্তিত নাম লেডি কেনি। আচ্ছা, বিভীষণ শব্দটি, বিভীষণ শব্দের অর্থ হলো ঘর শত্রু অর্থে, ঘর শত্রু, এই অর্থে বিভীষণ শব্দটির ব্যবহার হয়। মির্জাফর এই শব্দটি ব্যবহার হয় বিশ্বাসঘাতক অর্থে। এই শব্দগুলি এইভাবে অর্থ প্রসার লাভ করেছে। এই সব ক্ষেত্রে শব্দ যে শব্দার্থ বৃত্তের মধ্যে সীমিত ছিল, সেই শব্দার্থ বৃত্ত প্রসারিত হয়ে আরও বহু বহু ভাব প্রভৃতিকে অন্তর্ভুক্ত করে নিয়েছে। এবারে আসছি অর্থ সংকোচ। তো অর্থ প্রসারের পরে
আমরা আসছি অর্থ সংকোচে। শব্দার্থবৃত্তের সীমার মধ্যে যেসব বস্তু ভাব প্রভৃতি ছিল তাদের কিছু কিছু যদি ওই সীমার মধ্যে আবদ্ধ না থাকে তাহলে অর্থ সংকোচ ঘটেছে বলা যায়। আবার বলছি, শব্দার্থবৃত্তের সীমার মধ্যে যেসব বস্তু ভাব প্রভৃতি ছিল তাদের কিছু কিছু যদি ওই সীমার মধ্যে আবদ্ধ না থাকে তাহলে অর্থ সংকোচ ঘটেছে বলা যায়। যেমন অন্ন শব্দটি মূলে খাদ্য রূপেই গণ্য করা হতো, বাংলায় এখন এর অর্থ ভাত। অন্যান্য খাদ্য তার থেকে বাদ পড়ে গেছে, যদিও মিষ্টান্ন শব্দটির অর্থ রয়ে গেছে মিষ্ট খাদ্য, মিষ্ট ভাত নয়। তেমনি মৃগ, ময়রিকার গ, মৃগ শব্দটির অর্থ ছিল বন্য জন্তু। মৃগ শব্দটির অর্থ ছিল বন্য জন্তু। শাখামৃগ শব্দের অর্থে এখনো সেই অর্থ আছে। শাখায় থাকে যে বন্য জন্তু অর্থাৎ বানর, কিন্তু এখন মৃগ কেবল হরিণ বোঝায়। এখানে হরিণ ছাড়া অন্যান্য বন্য জন্তু শব্দার্থবৃত্ত থেকে চলে গেছে, তাই শব্দার্থবৃত্তের সংকোচন ঘটেছে। প্রদীপ শব্দটির অর্থ পূর্বে ছিল সাধারণ আলো। প্রদীপ শব্দটির অর্থ পূর্বে ছিল সাধারণ আলো। সাধারণ আলো পরে বাংলায় এর অর্থ সংকুচিত হয়ে এক বিশেষ আকারের আধারে তেল ও সলতে দিয়ে জ্বালা আলো বা ওই আধারটি বোঝালো। কৃপণ শব্দের প্রাথমিক অর্থ কাতর ও দীনতাযুক্ত। কৃপণ শব্দের প্রাথমিক অর্থ কাতর বা দীনতাযুক্ত। পরে এর সংকুচিত অর্থ হয়েছে অর্থ ব্যয়ে কাতর, অর্থ ব্যয়ে অনুদার। জন্তু শব্দের অর্থ সাধারণভাবে প্রাণী যারা জন্মগ্রহণ করে, কিন্তু মানুষকে পরে এর শব্দার্থ বৃত্ত থেকে বাদ দেওয়া হয়েছে। মনুষ্য শব্দের অর্থ সাধারণভাবে মানুষ, কিন্তু এর থেকে উদ্ভূত মুনিশ শব্দ এর অর্থ হল মজুর। নজর শব্দের অর্থ দৃষ্টি, কিন্তু দৃষ্টি ও নজর দুই শব্দেরই একটি সংকুচিত অর্থ হয় কুদৃষ্টি এবং কুনজর। এবারে আসছি অর্থ সংক্রম। কখনো কখনো শব্দার্থ ক্রমাগত প্রসারিত ও সংকুচিত হয়ে মূল অর্থ থেকে এমন পরিবর্তিত হয় যে পরে মূল অর্থের কিছুই খুঁজে পাওয়া যায় না, তখন তাকে বলে অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ। আবার বলছি, কখনো কখনো শব্দার্থ ক্রমাগত প্রসারিত ও সংকুচিত হয়ে মূল অর্থ থেকে এমন পরিবর্তিত হয় যে পরে মূল অর্থের কিছুই খুঁজে পাওয়া যায় না, তাকে বলে অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ। সংসার শব্দের মূল অর্থ জন্ম জন্মান্তর, তার থেকে মায়াবন্ধন স্থান এই রূপে পরিবর্তিত হলো। প্রথমে অর্থ ছিল কি? মূল অর্থ জন্ম জন্মান্তর, তার থেকে কি এলো পরিবর্তিত হয়ে মায়াবন্ধন স্থান, তার থেকে পরিবার ও গৃহস্থের পালনীয় অনুষ্ঠান, যার মধ্যে মূল অর্থ কিছুই দেখা যায় না। গোষ্ঠী শব্দের অর্থ গো সমূহের থাকার স্থান, তা থেকে থাকার স্থান এবং গো দুটি অর্থ বৈশিষ্ট্য চলে গেল, পড়ে রইল শুধু সমূহ অর্থ, পরিবর্তিত হয়ে গেল, সংকুচিত হয়ে গেল।
কলম শব্দের অর্থ ছিল খাগ, স্বর বা খাগ। পরে অর্থ সংকোচে দাঁড়ালো স্বর বা খাগের তৈরি লেখনী। এখন কলম শুধুই লেখনী, তার থেকে অর্থ প্রসার দ্বারা। এইভাবে একবার অর্থ সংকোচ আবার অর্থ প্রসারের ফলে মূল অর্থ একেবারেই চলে গেছে। মূল অর্থটি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে অন্য রূপ লাভ করেছে। অর্থ সংক্রম পদ্ধতির বিশেষ পরিচয় ক্রমাগত অর্থ প্রসার ও অর্থ সংকোচের দ্বারা মূল অর্থের কিছু শেষ পর্যন্ত বজায় থাকে না। এরপরে আসছি আমরা আরও যে দুটি আছে অর্থ প্রসারের যে নিয়মগুলি আছে, অর্থোন্নতি এবং অর্থাবনতি। অর্থোন্নতি এবং অর্থাবনতি। অর্থোন্নতি শব্দার্থ যে স্তরে ছিল তার থেকে উন্নত স্তরে উন্নীত হওয়াকে বলে অর্থোন্নতি। মন্দির শব্দটির অর্থ ছিল গৃহ, ক্রমশ দেবালয় অর্থেই এ শব্দের ব্যবহার চলছে, অর্থাৎ এর অর্থের উন্নতি ঘটেছে। স্থান, স্থান থেকে এসছে থান, শব্দটি কখনো দেবস্থান অর্থে ব্যবহার হয়। ভোগ, ভোজ্য অর্থে থাকলেও দেবতার নিকট নিবেদিত ভোজ্য রূপে অর্থোন্নতি লাভ করেছে। প্রসাদ কথাটির মূল অর্থ অপ্রসন্নতা বা প্রসাদ কথাটির মূল অর্থ হলো প্রসন্নতা, অনুগ্রহ। প্রসন্নতা, অনুগ্রহ। এর থেকে দেবতার ভোগ গ্রহণাবশিষ্ট অর্থে অর্থোন্নতি লাভ করেছে। এবারে আসছি আমরা অর্থাবনতি। শব্দার্থ যে স্তরে ছিল তার থেকে অবনত হয়ে যাওয়াকে বলে অর্থাবনতি। প্রীতি শব্দের অর্থ ছিল নিষ্কলুষ প্রেম, ভালোবাসা। পরে এই শব্দ অর্ধতৎসম রূপান্তরে হয়েছে প্রীতি। তখন এর অর্থ হয়েছে সমাজের অননুমোদিত ভালোবাসা। স্নেহ শব্দের সজাত ফার্সি শব্দ নেক, এই অর্থই রয়েছে নেকনজর শব্দে। নেকনজর শব্দ স্নেহ দৃষ্টি, কিন্তু নেক যুক্ত ন্যাকা শব্দটির অর্থাবনতি ঘটেছে খুব ভালোবাসবার মতো মানুষ অর্থ থেকে সাধুতা ও সরলতার ভানকারী অর্থ দাঁড়িয়েছে।